ভাই আশা করি সবাই ভালো আছো। আমি উজ্জ্বল স্যার আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়টির নাম মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। আজকে আমি এই বিষয়টি বাই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি আলোচনা করার আগে একটু তথ্য দিয়ে রাখি, যারা হিসাব বিজ্ঞানে দুর্বল বা হিসাব বিজ্ঞান বুঝো না বা তাদের পাশ করা নিয়ে সমস্যা বা তোমার চিন্তিত আছো, তার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যাপ্টার তুমি সহজেই বুঝতে পারবে। এই চ্যাপ্টার বুঝতে তোমার আয় দায় ব্যয় সম্পদ বা ডেবিট কিট এগুলো ঝামেলা নাই, এগুলো তোমার কিছু বুঝতে হবে না। জাস্ট কিছু টেকনিক ফলো করলে তোমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তবে আজকে এই চ্যাপ্টারটির প্রথম ক্লাস এবং বেসিক ক্লাস, যাদের বেসিকে ঘাটতি থাকে তারা অঙ্ক পারে না বা বোঝে না। তোমরা যদি এই চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে চাও তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ক্লাসে বেসিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, আসো আমরা চ্যাপ্টারের মূল আলোচনায় চলে যাই। আমাদের এই চ্যাপ্টারে হিসাব হচ্ছিল মজুদ পণ্য নিয়ে। এখন আমাকে আগে বুঝতে হবে মজুদ পণ্য কি। আমি যদি মজুদ পণ্য বিষয়টা বুঝতে পারি তাহলে অঙ্কগুলো বুঝতে পারবো। মজুদ পণ্য হচ্ছে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে অথবা উৎপাদনশীল কোম্পানি পণ্য উৎপাদনের জন্য আগে কিছু কি করে পণ্য ক্রয় করে রাখে। ধরো একটি বিক্রয় কোম্পানি, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, তারা পণ্য আগে কি করবে, কিছু পণ্য ক্রয় করে নিয়ে এসে একটা গুদামে রাখবে। কোথায় রাখবে? গুদামে রাখবে। তাহলে কি বললাম, যারা বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা কি করে পণ্য এনে গুদামে রাখে, অথবা যারা কারখানা তাদের উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য তারা কিছু কাঁচামাল কি করে গুদামে রেখে দেয়। এই যে বিক্রির উদ্দেশ্য অথবা উৎপাদনের ধারা অব্যাহত রাখার জন্য যে পরিমাণ পণ্য একটি গুদামে রাখা হয় তাকে বলা হয় কি মজুদ পণ্য। তো এই মজুদ পণ্য কিভাবে আমার গুদাম থেকে কারখানায় অথবা বিক্রয়স্থলে পৌঁছাবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই চ্যাপ্টারটি আলোচনা। ধরো আমি প্রথমে কি করলাম, একটি বাজারে চলে গেলাম। একটি বাজার থেকে আমি প্রথমে পণ্য বা কাঁচামাল কি করলাম, ক্রয় করলাম। ধরো এটা কি বাজার, এটা কি বাজার। এখান থেকে আমি কি করলাম, পণ্য অথবা কাঁচামাল কি করলাম, কাঁচা মাল। এই কাঁচা মাল আমি কি করলাম, বাজার থেকে পণ্য ক্রয় করে রাখি কোথায়, গুদামে রাখি। তাহলে ক্রয় করে আমি পণ্য কোথায় রাখলাম, গুদামে। আবার এই গুদাম থেকে পণ্য কোথায় যাবে, কারখানায় যাবে। কোথায় যাবে, কারখানায়। আচ্ছা, অথবা যারা বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা কি রাখবে, বিক্রয় বা শোরুমে রাখবে। আমরা উৎপাদনশীল নিয়ে কথা বলি আজকে। ধরো প্রথমে পণ্য বাজার থেকে ক্রয় করে প্রথমে কোথায় রাখতে হয়, গুদামে রাখতে হয়। এই গুদাম থেকে পণ্য কোথায় নেওয়া হয়, কারখানায় নেওয়া হয়। এই কারখানাতে নেওয়া হয়, এটাকে আমরা বলবো ইস্যু অথবা কি বিক্রয়। তাহলে আমরা একটু বুঝতে, যখন আমরা পণ্য ক্রয় করে নিয়ে আসি, ক্রয় করে আনার পরে আমরা কোথায় রাখি, পণ্য গুদামে রাখি। তাহলে বুঝতে পারলাম ক্রয় করার পরে গুদামে পণ্য বাড়ে। এই গুদাম থেকে আমার ধাপে ধাপে পণ্য আমরা কি করব, কারখানায় নিব। এই যে গুদাম থেকে কারখানায় নিব, এটা নেওয়ার কয়টা কি আছে, প্রক্রিয়া আছে। আচ্ছা, এখন যদি দেখি আমরা যখন ক্রয় করে গুদামে, যখন গুদামে পণ্য বাড়ে আর গুদাম থেকে যখন পণ্য আমরা কারখানায় ইস্যু করি, তখন আমার গুদামে কি হয়ে যায়, পণ্য কমে যায়। তাহলে বুঝতে পারলাম পণ্য ক্রয় করলে গুদামে বাড়ে এবং ইস্যু করলে বা বিক্রি করলে পণ্য কি গুদামে কমে যায়। এই কথাটা মাথায় রেখো যে ক্রয় করলে গুদামে বাড়ে, বিক্রি করলে বা ইস্যু করলে কমে যায়। এখন খেয়াল করো, যখন আমি ক্রয় করে গুদামে রাখি তখন যে ক্রয় হচ্ছে। আবার যদি কোনো পণ্য নষ্ট থাকে, কোনো কারণে আমার পছন্দ হলো না, সেই পণ্য আমি কি ফেরত দেব। ধরো আমি 500 একক পণ্য ক্রয় করেছিলাম। কত একক পণ্য ক্রয় করেছি, 500 একক। এই 500 এককের মধ্যে ধরো 50 একক পণ্য নষ্ট বা কোনো কারণে আমার পছন্দ হয় নাই, সেটা আমি কি করব, ফেরত দেব। তাহলে এই যে আমরা আবার কি করলাম, গুদাম থেকে বাজারে দিয়ে দিলাম, এটাকে বলা হয় কি ক্রয় ফেরত অথবা সরবরাহকারীকে ফেরত। তাহলে বুঝতে পারলাম যে ক্রয় করলে গুদামে পণ্য বাড়ে, আবার ক্রয় ফেরত দিলে গুদামে পণ্য কি কমে যায়। আবার দেখো, যখন আমি গুদাম থেকে ইস্যু করি কারখানায়, ধরো আমার গুদাম থেকে কারখানা 300 একক পণ্য নেওয়া দরকার। কত একক পণ্য নেওয়া দরকার, 300।
আমরা ভুলক্রমে বা কোনো কারণে আমরা 350 একক পণ্য নিয়ে নিছি, তাহলে এখানে কি 50 একক পণ্য কি আমরা বেশি নিছি না? এই পণ্য আমরা আবার কি করব, কারখানা থেকে গুদামে নিয়ে আসব। কত একক? 50 একক। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট হইলো তোমার, যে যখন আমরা বাজার থেকে পণ্য ক্রয় করি, ক্রয় করে কোথায় রাখি? গুদামে রাখি। এই গুদাম থেকে আবার আমরা কোথায় নেই? কারখানায় বা বিক্রয় স্থানে নিয়ে নেই। যখন আমরা বিক্রয় স্থানে নেব তখন আবার কি হবে? তোমার গুদামের পণ্য কমে যাবে। আবার তোমার ক্রয় ফেরত যখন দিই তখনও কি হয়? গুদামের পণ্য কমে যায়। আবার বিক্রয় ফেরত আসলে বা ইস্যু ফেরত আসলে গুদামের পণ্য বেড়ে যায়। এখন এই গুদাম থেকে পণ্য আমি কারখানায় নিব। এই গুদাম থেকে কারখানায় পণ্য নেওয়ার জন্য তোমার 3টি পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? 3টি। তার মানে এই গুদাম থেকে পণ্য নেওয়ার জন্য 3টি পদ্ধতি কি? ফিফো, লিফো, ওয়েটেড এভারেজ মেথড, যাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসে আগে যায়। আর লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, পরে আসে আগে যায়। আর ওয়েটেড এভারেজ কি মেথড মানে কি? ভার্জিত গড় পদ্ধতি। আমাকে এই 3টে মেথডের আমাকে শিখতে হবে। 3টে মেথডের মাধ্যমে আমার কি আসে? বোর্ডে অঙ্ক আসে। তবে একটা তথ্য দিয়ে রাখি, যারা 2025 সালের পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এই লিফো পদ্ধতি সিলেবাসে নাই। আসলে মূলত লিফোটা পুরোপুরি সিলেবাসে নাই, কিন্তু আমাদের ওই তোমার শর্ট সিলেবাসের আগে সিলেবাস ছিল, তখন সিলেবাস থাকা না সত্ত্বেও তোমার কি পরীক্ষায় আসছে। তো আমাদের যারা 26 পরীক্ষার্থী তাদের জন্য এটা শিখতে হবে, কিন্তু 25 পরীক্ষার্থীদের শিখতে হবে না। আচ্ছা, এখন কি বললাম? যে এই গুদাম থেকে কারখানায় পণ্য নেওয়ার পদ্ধতি কয়টা? 3টে। এটা কি? ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, দ্বিতীয়টা কি? লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, আর ওয়েটেড এভারেজ মেথড। এইগুলো জানার আগে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি, যে টিপস বা তথ্যগুলো জানলে তোমার এমসিকিউর জন্য কি সুবিধা হবে। এখন এই যে গুদামে পণ্য রাখলাম, এই গুদামে পণ্য রাখার পদ্ধতি 2টা আছে। এই মজুদ হিসাব রক্ষণ পদ্ধতি বা মজুদ পণ্য রাখার পদ্ধতি কয়টি? 2টি। একটি তোমার হলো কালান্তিক পদ্ধতি, আর একটা নিত্য বা অবিরত পদ্ধতি। এখন তোমাকে বুঝতে হবে যে কালান্তিক বা কালান্তিক পদ্ধতি বা অবিরত বা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বিষয়টা আসলে কি, কারণ এটা তোমার এমসিকিউতে কাজে লাগবে। এখন কালান্তিক পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝি, একটু একটা উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্ট করে দেই। ধরো তুমি 2020 সালের বা 2025 সালের জানুয়ারি মাসে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করেছো। কত টাকার পণ্য ক্রয় করছো? 1 লক্ষ টাকার পণ্য কি ক্রয়। তুমি সারা বছরে 80,000 টাকার পণ্য বিক্রয় করে ফেলছো। এখন 31শে ডিসেম্বর তুমি দেখলাম যে 1 লক্ষ টাকার পণ্য ক্রয়, 80,000 টাকার পণ্য কি বিক্রয় হয়েছে। তোমার এইখানে কতগুলো পণ্য অবিকৃত রয়ে গেছে, এগুলো বিক্রি করা হয় নাই 20,000। তার মানে দেখো আমরা ক্রয় করছি কবে? জানুয়ারি 1 তারিখ, আর আমরা হিসাবটা করতে ডিসেম্বরে 31 তারিখ। তার মানে একটা নির্দিষ্ট সময় শেষে, মেয়াদ শেষে আমার গুদামে কি পরিমাণ পণ্য মজুদ আছে এটা আমরা হিসাব করতেছি। এটা কাল শেষে, কালান্তিক মানে কাল শেষে, এটা হিসাব কাল শেষে হিসাব করতেছি। যদি কখনো কোনো মজুদ পণ্য হিসাবটা একটা মেয়াদ কাল শেষে করা হয় তাকে বলা হয় কালান্তিক পদ্ধতি। নরমালি আমরা যে হিসাবটা করে আসছি যে পারমিক মজুদ, সমাপনী মজুদ, আসলে এটা হচ্ছে কালান্তিক পদ্ধতি, কারণ আমরা বছরের শেষে হিসাব করি কত টাকার পণ্য আমার কাছে অবশিষ্ট রয়ে গেছে। এটাকে আমি কি বলি? কালান্তিক পদ্ধতি। আচ্ছা, তার মানে এখানে হিসাবটা হইল বছর শেষে। এখন আমরা যদি অবিরত মজুদ পদ্ধতি আসি তাহলে বিষয়টা একটু ভিন্ন হয়ে যাবে। কিভাবে ভিন্ন হবে? দেখো, এটা অবিরত বা নিত্য মজুদ বলতে আমরা বুঝি যে হিসাবটা প্রতিনিয়ত রাখা হয়। কি রাখা হয়? প্রতিনিয়ত রাখা হয়। ধরো আমি জানুয়ারি 1 তারিখে কি করলাম? 1 লক্ষ টাকা পণ্য আমি ক্রয় করেছি। জানুয়ারির 5 তারিখে আমি মনে করো 20,000 টাকার পণ্য কি করেছি? 20,000 টাকার পণ্য 30,000 টাকা বিক্রি করছি। তাহলে এটা ক্রয় মূল্য কত? 30,000 টাকা। আমি বিক্রি করছি কত? 30,000, সরি, ক্রয় মূল্য 20,000 টাকা আর আমি বিক্রি করছি কত? 30,000 টাকা। তাহলে আমি ওই দিন হিসাব করে দেখব, মানে 5 তারিখে আমি হিসাব করব যে আমার এখন মজুদ পণ্য কতগুলো আছে? 80,000 আছে। তার মানে
যখনই আমরা পণ্য বিক্রি করতেছি তখনই আমরা কি করতেছি, মজুদ পণ্য হিসাবটা করতেছি। মানে যতবার বিক্রি করব ততবারই কি করব, আমরা মজুদ পণ্য হিসাব করে অবশিষ্ট মজুদের পরিমাণটা বের করে ফেলবো। তারপরে এটা কি, অবিরত বা প্রতিনিয়ত কি করা হচ্ছে, মজুদ পণ্যের হিসাব রাখা হচ্ছে। যে পদ্ধতিতে প্রতিনিয়ত তোমার বিক্রয়ের সাথে সাথে কি করা হয়, মজুদ পণ্যের হিসাব রাখা হয়, সেটাকে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। আর যে পদ্ধতিতে তোমার একটা নির্দিষ্ট সময় শেষে হিসাব করা হয় সেটাকে আমরা কি বলবো, কালান্তিক পদ্ধতি। আচ্ছা, বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন আরেকটা তথ্য দিয়ে দেই, যখন আমরা কালান্তিক পদ্ধতিতে আমরা পণ্য ক্রয় করি, তখন পণ্য ক্রয় করলে আমরা জাবেদা লিখি ক্রয় হিসাব ডেবিট, নগদান অথবা পদের হিসাব কি ক্রেডিট। তার মানে আবারও বলি, কালান্তিক পদ্ধতিতে পণ্য ক্রয় করলে জাবেদা কি লিখি, ক্রয় হিসাব ডেবিট অথবা কি প্রদেয় অবলিক নগদান হিসাব আমরা কি লিখি, ক্রেডিট লিখি। আর নিত্য মজুদ পদ্ধতিতে আমরা ক্রয় হিসাব লিখতে পারি না, এরপর আমাদের এখানে কি লিখতে হবে, মজুদ পণ্য। তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে কালান্তিক পদ্ধতিতে আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে আমরা লিখি কি, ক্রয় হিসাব। আর নিত্য মজুদ বা অবিরত পদ্ধতিতে আমরা যদি কোনো হিসাব রাখি, মানে পণ্য ক্রয় করি, তখন আমরা কি লিখবো, মজুদ পণ্য হিসাব। যাই হোক, আমরা আজকে এই বিষয়টার কথা বলবো না, আমরা আমাদের টপিকসে চলে যাব। ফিফো এবং লিফো এই কথাগুলোর মানে কি, মানে হচ্ছে দেখো এখানে বলা আছে ফিফো হচ্ছে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসা আগে যায়। তার মানে আমি যখন ধরো জানুয়ারির 1 তারিখে পণ্য ক্রয় করলাম, ধরো 500 একক, কত একক, 500 একক ক্রয় করলাম। আবার ধরো জানুয়ারির 5 তারিখে পণ্য ক্রয় করলাম 600 একক। এখন কথা হচ্ছে এই দুইটা পণ্যের মধ্যে, 500 এবং 600 পণ্যের মধ্যে কোন পণ্যটা আমার গুদামে আগে আসছে। হ্যাঁ, আমার গুদামে 1 তারিখে এটা কি আসছে, আগে আসছে। তারপরে আসছে কোনটা, 5 তারিখে 600। তার মানে আমরা বলতে পারি প্রথমে আমার গুদামে রাখছে 500 একক, তারপর আছে কি 600 একক। আমি যখন এই গুদাম থেকে পণ্য কি করব, কারখানায় দিয়ে দিব, তখন এখানে কি ফার্স্ট ইন, মানে এটা ফার্স্টে আসছে, মানে প্রথমে আসছে, আগে আসছে, ফার্স্ট আউট, তার মানে আগে চলে যাবে। ঠিক আছে, তার মানে যে পণ্যটা গুদামে আমার আগে আসতেছে সেই পণ্যটাই কি করবে, গুদাম থেকে আগে কারখানায় যাবে, তারপরে কি পরেরটা যাবে। আচ্ছা, তাহলে ফার্স্ট ইন মানে কি, যে পণ্যটা গুদামে আগে আসলো। ফার্স্ট আউট মানে কি, ওই পণ্যটাই গুদাম থেকে আগে বের হয়ে চলে যাবে, কোথায় যাবে, কারখানায় যাবে। আচ্ছা, তাহলে সেখানে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, কি বলেছে এখানে, লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে কি, দেখো এই দুইটা পণ্যের মধ্যে 500 আর 600 কোন পণ্যটা শেষে আসছে বা লাস্টে আসছে, 600। তার মানে আমি 5 তারিখে লাস্ট ক্রয় করছি। তার মানে যখন আমি এই গুদাম থেকে পণ্য কারখানায় দিব, তখন 500 না, আগে 600 থেকে, কারণ এই পণ্যটা পরে আসছে, আগে যাবে। তাহলে আমি সেটা ক্লিয়ার হলো। তোমার লাস্ট ইন ফার্স্ট আউট মানে যে পণ্যটা পরে আসবে সেই পণ্যটাই তোমার গুদাম থেকে আগে বের হয়ে যাবে। আর ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যে পণ্যটা প্রথমে গুদামে আসছে সেই পণ্যটাই প্রথমে কি হবে, গুদাম থেকে বের হয়ে যাবে। এই হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট কথা। আর ভার্জিত কর পদ্ধতি, এটা আমরা পরে কথা বলবো। আজকে তোমাদেরকে আমি একটা অঙ্কের মাধ্যমে এই ফিফো এবং বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটু মানে অঙ্কের মাধ্যমে সমাধান করি, দেখি আসলে বিষয়টা কি, কতটুকু বোঝা যায়। আমরা প্রথমে কি করব, একটি ছক কাটবো, যে ছকটার মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করব। এখানে একটা মজার বিষয় হচ্ছে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে ছকের নমুনা একই, প্রত্যেকটা নিয়মের মধ্যে কি ছক একই, কোনো চেঞ্জ নাই। আমরা এখানে একটু ছক কেটে ফেলি। আচ্ছা, ছক কাটার পরে এখানে আমরা প্রথমে একটা ঘর দেব, কি তারিখের ঘর, একটা বিবরণের ঘর। তারিখ এবং বিবরণ লেখার পরে আমরা কি করব, এই ঘরটাকে মাঝখানে
ভাগ করে দেব। ভাগ করে দেওয়ার পরে এইটাকে আমরা কি করবো, 3টা ভাগে ভাগ করবো। কয় ভাগে? 3 ভাগে ভাগ করে দিব আমরা। 3 ভাগে ভাগ করার পরে আমরা এখানে কি লিখবো? তারিখ। এখানে কি লিখবো? বিবরণ। এখানে কি লিখবো? ক্রয়। এখানে কি লিখবো? বিক্রয়। এখানে কি লিখবো আমরা? যে। আবার কি করবো, এটা লেখার পর আবার এইরকম প্রত্যেকটা করে 3টা ভাগে ভাগ করে নেব। একক, দর। এখানে কি লিখবো? একক, দর, পরিমাণ। আবার এটাকে ভাগ করবো 3টা ভাগে। এখানে কি লিখবো? একক। এখানে কি লিখবো? দর। এখানে কি লিখবো? পরিমাণ। আবার আমরা কি করবো, এখানে লিখবো একক, এটা কি? দর। এটা কি? পরিমাণ। তারপর আমি লিখবো কোম্পানির নাম। এখানে কি লিখবো? কোম্পানির নাম কামাল এন্ড কোং। কামাল এন্ড কোং। এখানে লিখবো আমরা মাল খতিয়ান হিসাব। এখানে আমরা কি লিখবো? মাল খতিয়ান হিসাব। কত সাল? সাল লেখার দরকার নাই, এখানে আমরা কি লিখবো? ফিফো পদ্ধতি। আমরা আজকে সৃজনশীল কটা সমাধান করব না, আমি আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাকে 8 থেকে 10টা সৃজনশীল ক আছে, এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসে। আমি শুধু সৃজনশীল কর জন্য একটা ভিডিও দিয়ে দেবো, যে চ্যাপ্টারের মাধ্যমে, যে ভিডিওর মাধ্যমে তুমি সকল প্রকার ক্রয়টা সমাধান করতে মানে ক নাম্বারটা সমাধান বা ক নং প্রশ্নোত্তর সমাধান করতে পারবে। আমরা খ আর গ নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন এখানে লিখতে হবে মালের বিবরণ। এখানে কি লিখতে হবে? মালের বিবরণ। কোট নং আমরা কি লিখবো? এখানে বিল নং লিখবো। এখানে লিখবো আমরা সর্বোচ্চ মাত্রা। এখানে কি লিখবো আমরা? সর্বনিম্ন মাত্রা। সর্বনিম্ন মাত্রা। এখানে কি লিখবো? পূর্ণ ফরমায়েশ মাত্রা। তার মানে এখানে আমরা কি লিখবো? যে আগেটা ছকের নমুনা, প্রথমে মালের বিবরণ, কোড নং, বিল নং লিখতে হবে, তারপরে কোম্পানির নাম, মাল হিসাব, কোন যে পদ্ধতি সেই পদ্ধতির নাম লিখতে হবে, সর্বোচ্চ মাত্রা, সর্বোচ্চ কতগুলো ফরমাইশ দেওয়া যায় সেটা লিখতে হবে, সর্বনিম্ন এবং কোন ফরমাইশ। এটা হচ্ছে আমার ছক। এখন আমরা প্রশ্নটা পড়ি। দেখো এখানে বলা আছে যে কামাল অ্যান্ড কোম্পানির কারখানাতে 22 সালের জানুয়ারি মাসে কাঁচামালের আগমন ও নির্গমন নিম্নরূপ। বলা আছে তোমার 2022 সাল জানুয়ারি 1 তারিখ, তাহলে এখানে 2022 জানুয়ারির 1 তারিখ। এখানে কি আছে? জের মানে কি? প্রারম্ভিক জের। এখন প্রারম্ভিক জের বলতে আসলে কি বুঝি? প্রারম্ভিক জের বলতে বুঝি গত মাসে আমরা যে পণ্যটা ক্রয় করেছিলাম অবিকৃত রয়ে গেছে, সেটাকে আমি কি বলবো? প্রারম্ভিক জের, মানে সমাপনী জের বলবো। আর 1 বছরের সমাপনী জের পরের বছর কি হয়? প্রারম্ভিক জের। তাহলে এখানে প্রারম্ভিক জের কত আছে? 500 একক। এখানে আমরা কি লিখবো? প্রারম্ভিক জের। যেহেতু আমাদের প্রারম্ভিক জের মানে কি? পণ্যটা কোথায় আছে? গুদামে আছে। আরেকটা কথা বলি, অঙ্ক করার সময় মনে মনে তুমি এই জেরের ঘরটাকে ধরে নিবা গুদাম, আর এটাকে কি ধরে নিবা? কারখানা, আর এটা কি ধরে নিবা? বাজার। তার মানে ক্রয় ঘরটা তুমি বাজার ধরবা, বিক্রয় ঘরটা ধরবা তুমি কি মনে মনে? কারখানা, এবং এটা কি ধরবো? গুদাম। তাহলে 500 পণ্য কোথায় আছে? গুদামে আছে। আমরা এখানে কি লিখবো? 500 একক। দর কত? 80 টাকা। তার মানে একটি পণ্যের আমার কি কত হয়? 80 টাকা দাম। একটা পণ্যের দাম কত? 80 টাকা। তাহলে
500 এককের দাম কত, তাহলে আমরা 500 গুণন কত 80, এই দুটো গুণ করলে কত টাকা হয়, 540, মানে 40,000 টাকা। আমি আবার কথাটা বলি, আমার গুদামে 500টা পণ্য আছে, একক মানে কি একটা, তার মানে একটা মার্কার মানে কি এক একক মার্কার, তার মানে এরকম ধরো 500 একক মানে 500টা পণ্য আছে, একটার দাম কত 80 টাকা, যে একটা 80 টাকা, তাহলে 500টার দাম কত, তাহলে গুণ করলে কি বের হয়ে যাবে, তাহলে কি 500 গুণ কত 80, 440,000 টাকা। এটা আমাদের কাজ শেষ। তাহলে আমার প্রথম কাজ, প্রথম ঘরের কাজ শেষ। তাহলে শেষ হওয়ার পর আমি কি করবো, এই ঘরটা আমি এইভাবে দাগ টেনে দেবো। দাগ টেনে দেওয়ার পরে কথা হচ্ছে আমরা পরের তারিখটা দেবো। পরের তারিখে এখানে কি আছে, জানুয়ারি কয় তারিখ আছে, 6 তারিখ। আচ্ছা, এখানে আমরা কি লিখবো, ক্রয়। তার মানে আমরা কত একক পণ্য ক্রয় করছি, 300 একক পণ্য। এই 300 একক পণ্য 70 টাকা ধরে কত, 21,000 টাকা। 3/7 হ্যাঁ 21,000 টাকা। এখন কথা হচ্ছে আমি আমার এখানে একটা কমন কথা মানে নকল করব। কি নকল করব, যে আগে যে 500 একক পণ্য ছিল 80 টাকা করে আমার জেলে ছিল বা গুদামে ছিল, ঠিক সেই পণ্যটা আমি কি করব, এখানে আগে লিখে নিব 40,000 টাকা। আচ্ছা, পরে আমি ক্রয় করলাম কত, 300 একক। আমি কত একক, 300 একক ক্রয় করার পরে পণ্যটা আমি কোথায় রাখবো, গুদামে রাখবো। তারপর বাজার থেকে পণ্য এনে আমি গুদামে রাখলাম, মনে মনে আমি গুদাম ধরতে বলছি। তাহলে এখানে কি 300 একক 70 টাকা ধরে কত, 21,000 টাকা। তার মানে এখানে 500 একক পণ্য কি আমার গুদামে আগে ছিল, পরে 300 হলে কি আমরা কিন্তু শেয়ার মেনটেন করতেছি, আগেরটা আগে লিখছি, পরেরটা কি পরে লিখতেছি, এলোমেলো করা যাবে না। আচ্ছা, এখন এই ঘরের কাজ আমার শেষ। এখন দ্বিতীয় কথা হচ্ছে হলো ইস্যু। ইস্যু মানে কি, ইস্যু মানে কি বলছিলাম যেন, যে এই গুদাম থেকে পণ্য কোথায় দেওয়া হবে, কারখানায় দেওয়া হবে। ইস্যু মানে কি, গুদাম থেকে পণ্য কারখানায় দেওয়া হবে। আমি মনে মনে কি ধরছিলাম, এটা কি গুদাম ধরছিলাম, আর এটা কি কারখানা। আছে কারখানায় কত বলে ইস্যু করছি, 400 একক ইস্যু করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যে 400 একক ইস্যু করলাম, এখানে দেখো দুইটা পণ্য আছে, 500 আর 300। এখন আমাদের পদ্ধতি কি, ফিফো। ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে দেখো ফার্স্টে কোন পণ্য আছে, 500 একক পণ্য ফার্স্টে আছে, তারপরে কি 300 একক আছে। তাহলে আমি কোন পণ্য থেকে আগে নিব, হ্যাঁ আমি আগে নেব পণ্য থেকে, 500 থেকে পণ্য আগে আমি নিব। তার মানে আমার আগে যে পণ্য আছে সেই পণ্য আমি আগে কি করব, গুদাম থেকে বের করে দিব। তাহলে এই 500 থেকে আমি কি করলাম, 400 একক পণ্য আমি নিয়ে নিলাম। এখন একটা পণ্যের দর কত, 80 টাকা। তাহলে এখানে আমি কি লিখবো, 80 টাকা। তার মানে 400 টাকা, 400 একক পণ্য 80 টাকার দরে এই পণ্য কি হয়েছে, গুদাম থেকে কারখানায় আনা হয়েছে। এদের গুণ করলে কত হয়, 32,000 টাকা। তার মানে আমার গুদামে এই 300 এবং 500 এবং 300 এই দুইটা সাইজের বা দুইটা দুইয়ের পণ্য ছিল। এখান থেকে আগে ছিল 500, পরে ছিল 300। আমরা কি করছি, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, আগে আসে আগে যায় পদ্ধতি, আগে যে পণ্যটা আছে আমি সেই পণ্যটা কি করব, আগে গুদাম থেকে কারখানায় দিয়ে দিব। 500 থেকে 400 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে কি 500 পণ্য আমার আছে না, কারণ 500 থেকে 400 আমি অলরেডি নিয়ে চলে গেছি। তাহলে এখন অবশিষ্ট কত আছে, 100। এটা আগে ছিল না, আমরা আগেরটা আগে লিখবো কত, 8,000 টাকা। পরে কত আছে, 300 একক কত, 70 টাকা ধরে 21,000। অনেকে কিন্তু এই জায়গাতেই ভুল করে, ভুল হওয়ার জায়গা কিন্তু এইটাই। এটা আবারও বুঝো, নাম কি, ফিফো পদ্ধতি, ফার্স্টে ফার্স্ট আউট। তাহলে আগে আছে কোনটা, 500, তাহলে 500 থেকে কি আগে যাবে, পরে আছে কোনটা, পরেরটা পরে যাবে। আচ্ছা, তাহলে 500 থেকে 400 নেওয়ার পরে অবশিষ্ট 100 থেকে 100 লিখছি, আর 300 ছিল তাই লিখছি। তাহলে এই ঘরের কাজ কি আমার শেষ। এখানে আমরা কি লিখবো, কয় তারিখে লিখবো, 10 তারিখ ইস্যু। এখানে লিখবো 10 তারিখ ইস্যু। তার মানে এই ঘরের কাজ আমার শেষ। তারপরে কি আছে আমার এখানে, দেখো তো বলছে কি, আবার কি আছে, ক্রয় আছে, কত একক, 200 একক। তার মানে আমি এখানে কি লিখবো, কয় তারিখ, এটা তারিখ হচ্ছে আমার 16 তারিখ। 16, এখানে কি লিখবো, ক্রয়। এখন হচ্ছে মাথায় রাখবো সহজ টেকনিক, যতবারই ক্রয় থাকবে, ক্রয় থাকলে আগেটা ছিল মানে আগের তারিখে যা ছিল সেটা কি করবো, হুবহু আগে নকল করে নেব, নকল করে লিখে নেব। ঠিক আছে, এটা শুধু ক্রয়ের বেলায়। বিক্রয় বেলায় আমরা আগে যে লিখবো না, যেটা কি লিখবো, পরে লিখবো। কারণ বিক্রির অবশিষ্ট পরে যা অবশিষ্ট থাকে তাই আমরা লিখবো। আর ক্রয় বেলায় কি করবো, আগে যা আছে যে নামাই নেব। নামাই নেওয়ার পর দেখো কতগুলো ক্রয় করছে, 200 একক। তাহলে এই 200 একক 75 টাকার দরে, হ্যাঁ তোমার দাম আসে কত, দাম আসে
15,000 টাকা, আমরা এখানে দিলে পেয়েছি 15,000 টাকা। তার মানে দেখো আমার আগে 100 ছিল 350 আমার আছে, পরে আরো কি করছে, আর 200 একক ক্রয় করছি, 75 টাকা দরে কত 15,000 টাকা। তাহলে আমরা কিন্তু এখানে একটা সিরিয়াল মেনটেন করতেছি, আগেরটাকে পরেরটা পরে স্টেপ বাই স্টেপ লিখতেছি। এই ঘরে কাজ কি শেষ, এই ঘরে কাজ শেষ। নেক্সট কি আছে এখানে 20 তারিখ ইস্যু, 20 তারিখ এখানে কি আছে ইস্যু, এখানে আমরা কি লিখবো ইস্যু। কত পণ্য ইস্যু করছে এখানে 450 একক ইস্যু করছে। কত ইস্যু করছে 400, এখানে লিখে রাখলাম 450 একক কি করতে ইস্যু করছে। এখন তোমাকে এখানে খুবই কঠিন ভাবে মনোযোগ দিতে হবে। এখানে দেখো আমি ইস্যু করি 450 একক, কিন্তু আমার এখানে কি 450 একক আছে না, কত আছে 100। তাহলে আগে যা আছে আগে ওটা নিয়ে নিব। কি বললাম, আগে যা আছে ওটা আমরা কি করব নিয়ে নিব। তাহলে আমরা কি করবো এখানে 100 একক কত 80 টাকা ধরে 8,000 টাকা। কথা হচ্ছে আমার মোট ইস্যু কত 450, আমি কেবলমাত্র নিলাম কত 100 একক। তার মানে 450 থেকে যদি আমি 100 বাদ দিয়ে দেই, তাহলে আমার আর কত 350 একক আছে, আমার আরো নেওয়া লাগবে। তাহলে এটা তো ক্লোজ, এটা তো আমরা নিয়ে নিছি। এখন এখানে আছে কত 300, বাট আমার দরকার কত 350। তার মানে আগে আমি 300 আগে এখানে নিয়ে নিব, কত 70 টাকা ধরে 21,000 টাকা। এখন কথা হচ্ছে আমার কি 450 মিলে গেছে না, আর 50টা পণ্য লাগে। 50 আমি কোথা থেকে নিব, এখন এইখান থেকে নিব। এইখান থেকে কয়টা নেব 50টা, 50 75 কত হয় এখানে গুণ করলে আমার 3750 টাকা হয়। তার মানে যে পর্যন্ত আমার 450 না মিলবে সে পর্যন্ত আমি উপর থেকে নিচে থেকে কি নামতেই থাকবো। আমি আবারও বলি, আমি যে পরিমাণ ইস্যু করেছি সেই পরিমাণ পণ্য যদি প্রথমে না থাকে তার সমস্যা না, ভয়ের কিছু নাই। আগে যতটুকু আছে ততটুকু নিয়ে নেবো। তাহলে দেখো আমার এখানে 450 একক ইস্যু, আমার 450 কি উপরে আছে না, কত আছে 100, আমি আগে 100 নিয়ে নিছি, যে দর সেই দরে নিয়ে নিলাম। আমার আরো কত দরকার, আরো 350 একক দরকার 400 মিল হতে। আমি তার কি এটা যখন নেওয়া শেষ, মানে এটা আমার কি নেওয়া শেষ, এটার কাজ শেষ। এখন তাহলে আমার কত দরকার 350, তাই আমি এরপরে কোনটা আছে এটা আছে, আমি এইখান থেকে যাবো। এইখান থেকে আমি 300 একক আমি নিয়ে নিলাম, কত একক ধরে 70 ধরে 21,000। তাহলে এই 100 আর 300 কত হলো 400। আমার এখনো কিন্তু 50টা বাকি আছে। এখন এটা কি করতে হবে, আবার আমি এই যে এইখানে যাবো, এইখান থেকে কয়টা নিব 50টা, এই 50 নিছি। এখন দেখো তখন 300 ওকে একদম নিয়ে ফেলছি, সরি 100 নিছি 300 নিছি। এখন এইখানে 200 থেকে আমি 50টা নিছি, আর কতটা অবশিষ্ট রয়ে গেল, তার মানে আমার আর 50 থেকে 150 এখানে রয়ে গেল। খেয়াল করো 150 করে থেকে আসলো, 50টা নেওয়ার পর অবশিষ্ট কত 150, সেই 150টা আমি এখানে লিখছি। এটা কিন্তু অনেকে ভুল পেয়ে থাকে, লাল দাগ দিয়ে লিখে দিলাম। আচ্ছা এখন এখানে রেট কত 75 টাকা রেট। তাহলে গুণ করলে কত টাকা হয়, গুণ করলে হয় তোমার 11,200 কত 50 টাকা হয়। আচ্ছা তার মানে আমার এই ঘরে কাজ শেষ। আচ্ছা দেখো পরের লাইন আমার কি আছে, পরের লাইনটা আছে তোমার, তার মানে এই ঘরটাকে আমি ক্লোজ করে দিয়ে নেই। আচ্ছা পরে কি আছে, আবারও দেখো ইস্যু আছে, আবারও কি আছে ইস্যু, কত একক 50 একক। তার মানে আমার 150 ছিল, এখান থেকে আমি আর 50টা কি করেছি ইস্যু করেছি। তাহলে এখানে আমি কি লিখবো, এটা কয় তারিখের এন্ট্রি 30 তারিখ, এখানে 30 তারিখ, এখানে কি লিখবো ইস্যু কত একক তোমার হচ্ছে কত 50 একক। তার মানে এখানে 150 ছিল, 50টা নিয়ে নেবো, কত টাকা ধরে 75 টাকা ধরে, গুণ করলে কত 3750। তার মানে এই 150 থেকে 50 নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট এখানে কত আছে 100 একক, 75 টাকা ধরে কত 7,500। আচ্ছা তার মানে আমার এই ঘরে কাজ বা এইটুকু শেষ। এই হলো আমার অঙ্ক। আজকে আমি শুধু ফিফো নিয়ে কথা বললাম, এরপরে ক্লাসে দেখা হবে ভাগযুক্ত এবং লিপি পদ্ধতি নিয়ে। আর তারপরে আমি ভিডিও দিব সৃজনশীল করার জন্য, তারপর আমরা স্টেপ বাই স্টেপ কঠিন থেকে কঠিন অঙ্কে যাবো ইনশাল্লাহ। অবশ্যই ভালো থাকো, আসসালামু আলাইকুম।